সম্ভাবনা তত্ত্ব অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 33। কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে যে কোন পরিবারের দুজন শিশুর একজন বালক, দ্বিতীয় শিশু বালক হওয়ার সম্ভাবনা কত? দুজন শিশু আছে, দুজন শিশুর মধ্যে একজন তো বালক, কোন পরিবারে দুজন শিশু আছে তার মধ্যে তো একজন বালক, দ্বিতীয় শিশু বালক হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো আমরা নমুনা দেশ লিখব। নমুনা দেশের মধ্যে নমুনা বিন্দু কতগুলো আছে সেটা জানার জন্য আমরা নমুনা দেশ লিখবো। আগে নমুনা দেশ কিভাবে লিখবো দেখো, নমুনা দেশ আমরা কিভাবে লিখবো? দুজন শিশু, দুজন শিশু কি কি হতে পারে? প্রথমজন বালক হতে পারে অথবা প্রথমজন বালিকা হতে পারে, আবার দ্বিতীয়জন বালক হতে পারে অথবা দ্বিতীয়জন বালিকা হতে পারে। তো আমরা ধরে নেব ধরি প্রথম শিশু বালক হওয়ার ঘটনা, আমরা প্রথম শিশু বালক হওয়ার ঘটনা আমরা ধরলাম B1, ঠিক আছে। আবার প্রথম শিশু বালিকাও তো হতে পারে, প্রথম শিশু বালিকা হওয়ার ঘটনা আমরা ধরলাম G1। এবার হচ্ছে দ্বিতীয় শিশু, দ্বিতীয় শিশু আমরা ধরলাম দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা B2 ধরলাম, মানে সেকেন্ড বয় B2 ধরলাম, ঠিক আছে। আবার দ্বিতীয় শিশু বালিকাও হতে পারে, দ্বিতীয় শিশু বালিকা হওয়ার ঘটনাকে আমরা ধরলাম G2, সেকেন্ড গার্ল G2 হিসাবে ধরলাম। কেউ চাইলে অন্যভাবেও ধরতে পারে, এভাবে ধরতে পারে, তার কোনো কথা নেই। এভাবে ধরলে বুঝতে সুবিধা হয়, তাড়াতাড়ি বুঝতে পারি আমরা, ঠিক আছে। এবার নমুনা দেশ কিভাবে লিখবো? নমুনা দেশ আমাদের কি কি হতে পারে? সুতরাং নমুনা দেশ আমাদের কি হবে? নমুনা দেশ হবে প্রথম শিশু বালক হতে পারে, তাই B1 লিখলাম। আবার মানে কি, শিশু তো হচ্ছে দুজন, ঠিক আছে, দুজন শিশুকে আমরা রাখতে হবে, তো প্রথম জনকে আমরা বালক ধরলাম। এবার দ্বিতীয় জনকেও আমরা বালক ধরতে পারি, তাই লিখলাম B1 B2, মানে প্রথম জন বালক, দ্বিতীয় জন বালক। প্রথম শিশু বালকই ধরলাম, দ্বিতীয় শিশু বালিকা হতে পারে, তাই G2 লিখলাম। এখানে লিখেছি দ্বিতীয় শিশু বালিকা হওয়ার ঘটনা G2, তাই B1 G2 লিখেছি। এটা হচ্ছে প্রথম শিশু বালক, এটা হতে পারে। অথবা প্রথম ক্ষেত্রে দুটোই প্রথম শিশু আমরা, মানে এই দুটো ক্ষেত্রে প্রথম শিশুকে আমরা বালক হিসেবে ধরলাম। এবার প্রথম শিশু তো বালিকাও হতে পারে, তাই তো, তাই G1 লিখলাম। এটা হচ্ছে প্রথম শিশু বালিকা। প্রথম শিশু বালিকা হওয়ার পরে দ্বিতীয় শিশু বালক, এটাও হতে পারে, তাই তো। আবার প্রথম শিশু বালিকা, দ্বিতীয় শিশুও বালিকা, এটাও হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? কোশ্চেনে বলেছে যে দুজন শিশুর মধ্যে, কোশ্চেনে বলেছে যে দুজন শিশুর মধ্যে একজন বালক, মানে একজন বালক আমাদের থাকতেই হবে, আমাদের এই কেসটা ঘটতে পারবে না। এখানে তো দুজনই বালিকা, তাই তো, তাহলে নমুনা দেশে এই কেস আমাদের থাকবে না, দুজনই বালিকা হবে না, ঠিক আছে, দুজন বালিকা হবে না, একজন বালককে থাকতেই হবে, কমপক্ষে একজন বালককে থাকতেই হবে। এখানেও একজন বালক আছে, এখানেও বালক আছে, এখানেও বালক আছে, ঠিক আছে। এবার আমাদের, অর্থাৎ আমরা নমুনা দেশ পেলাম, এটা হচ্ছে নমুনা দেশ। নমুনা দেশ পেলাম, এটা হচ্ছে আমরা এস নাম দিলাম। তো নাম্বার অফ এলিমেন্ট ইন এস কত? নাম্বার অফ এলিমেন্ট ইন এস হচ্ছে আমাদের 3। এবার বলেছে একজন বালক, দ্বিতীয় শিশুও বালক হওয়ার সম্ভাবনা কত? একজন তো বালক, এবার আরেকজনও বালক হওয়ার সম্ভাবনা কত? দ্বিতীয় শিশুও, ঠিক আছে। দ্বিতীয় শিশু বালক সেরকম না, দ্বিতীয় শিশু বালক তো এখানে আসে, দ্বিতীয় শিশু বালক এখানেও আসে, ঠিক আছে। ঘটনাটাকে আগে ধরে নিই। মনে করি দ্বিতীয় শিশু, মনে করি দ্বিতীয় শিশু ও বালক, মনে করি দ্বিতীয় শিশু বালক হওয়ার ঘটনা আমরা ধরে নিলাম কত? A। সুতরাং তাহলে A এর মধ্যে কি কি এলিমেন্ট আসে সেটাই দেখে নিই। A এর মধ্যে কি কি এলিমেন্ট আসে? এর মধ্যে কি কি এলিমেন্ট আসে? এর মধ্যে কেউ বলতে পারে এই এলিমেন্ট আসে, এই এলিমেন্ট আসে, দ্বিতীয় শিশু বালক। কিন্তু এখানে দ্বিতীয় শিশু বালকের কথা, দ্বিতীয় শিশু বালক প্রথম শিশু বালিকা এরকম কথা বলে নেই।
দ্বিতীয় শিশু ও বালক, ঠিক আছে, দ্বিতীয় শিশু ও বালক, এই কথার অর্থ কি? দ্বিতীয় শিশু ও বালক মানে প্রথম জন বালক, তবেই তো এখানে শিশুও বলেছে, অর্থাৎ প্রথম জন বালক, দ্বিতীয় জন বালক, সেটা শুধু B1 B2, এটা মানেই হচ্ছে দ্বিতীয় শিশু ও বালক, ঠিক আছে। শুধু দ্বিতীয় শিশু যদি বালক বলতো তাহলে এটাও হতে পারতো, প্রথম জন বালিকা আসে, সমস্যা নেই, দ্বিতীয় শিশু তো বালক আসেই, তাই তো। কিন্তু দ্বিতীয় শিশু ও বালক এটার অর্থ হচ্ছে প্রথম জন বালক, দ্বিতীয় জন বালক। সুতরাং নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত? নাম্বার অফ এলিমেন্ট ইন এ হচ্ছে 1, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3। মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 3, আর ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু 1, তাই প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এখানে আমি সেকেন্ড কোশ্চেন করাচ্ছি। সেকেন্ডে এখানে আরেকটা কোশ্চেন আছে, জানা আছে যে কোনো পরিবারে 3 জন শিশু আছে এবং শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, ঠিক আছে। পরিবারের 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা কত? এখানে 3 জনের কথা বলা আছে। এই কোশ্চেনে আমাদের 2 জন ছিল, এরপরে কোশ্চেনে 3 জন আছে। তো একটু চেঞ্জ করছি, এটা হচ্ছে 33 কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 33 এখানে 3 জন শিশু যেহেতু বলা আছে, তাহলে আমরা এখানে তৃতীয় শিশুর কথাও ধরে নিই। তৃতীয় শিশু বালক হওয়ার ঘটনা হচ্ছে B3, আর তৃতীয় শিশু বালিকা হওয়ার ঘটনা হচ্ছে G3। নমুনা দেশ কি হবে তাহলে? নমুনা দেশ হবে, সুতরাং আমাদের কোশ্চেনে বলা আছে যে কোন পরিবারে 3 জন শিশু আছে এবং শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা। 3 জন শিশু আছে, তার মধ্যে কমপক্ষে একজন বালিকা, তার মানে কমপক্ষে একজন বালিকাকে আমাদের রাখতে হবে। 3 জনেই বালক আমরা রাখতে পারবো না, B1 B2 B3 আমরা রাখতে পারবো না। তো ধরলাম প্রথম শিশু বালক, দ্বিতীয় শিশু বালক, এবার তৃতীয় শিশুও বালক, তাহলে কিন্তু কমপক্ষে একজন বালিকা এই কন্ডিশন মানলো না, তাহলে তৃতীয় শিশু অবশ্যই বালিকা হতে হবে, ঠিক আছে। তো আমরা দেখছি 2 জন শিশুকে বালক হিসেবে ধরে কতগুলো নমুনা বিন্দু বানাতে পারি। প্রথম জন বালক, দ্বিতীয় জন বালক, তৃতীয় জন বালিকা, অথবা আমরা 2 জন বালক হিসেবে দেখছি কত রকম ভাবে বানানো যাবে। প্রথম জন বালক, বালিকাকে মাঝখানে দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয় জন বালিকা, তৃতীয় জন বালক, এটা হতে পারে, অথবা প্রথম জন বালিকা, পরের 2 জন বালক, এটা হতে পারে, ঠিক আছে। 2 জন বালককে আমরা এভাবে নির্বাচন করতে পারছি, এখানে 2 জন বালককে আমরা এভাবে নমুনা বিন্দুকে এভাবে লিখতে পারছি। এবার একজন বালক রাখবো, ধরলাম প্রথম জন বালক, দ্বিতীয় জন বালিকা, তৃতীয় জন বালিকা। এবার বালককে মাঝখানে দিয়ে দিই, তাহলে প্রথম জন বালিকা, দ্বিতীয় জন বালক, তৃতীয় জন বালিকা, ঠিক আছে। বালককে শেষে দিয়ে দিই, তাহলে প্রথম জন বালক, প্রথম জন বালিকা, দ্বিতীয় জন বালিকা, তৃতীয় জন বালক, এটা হতে পারে। একজন বালক লেখা শেষ আমাদের। এবার আমরা একজন বালকও লিখবো না, মানে বালক একজনও লিখবো না, 3 জনেই বালিকা, অর্থাৎ G1 G2 G3, 3 জন বালিকা হতে পারে। কোশ্চেনে বলে দেওয়া আছে কমপক্ষে একজন বালিকা, তো কমপক্ষে একজন বালিকার নমুনা দেশ হচ্ছে এটা হচ্ছে কমপক্ষে একজন বালিকার নমুনা দেশ, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এস কত? নাম্বার অফ এলিমেন্ট ইন এস ইকুয়ালস টু 7টা আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা আছে। যেহেতু কমপক্ষে একজন বালিকা বলেছে, যদি সেটা না বলতো তাহলে 8টা হতো, কারণ B1 B2 B3 সেটাও আসতো, ওই নমুনা বিন্দু আসতো। এটা হচ্ছে নমুনা দেশের অন্তর্গত মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 7। আমাদের সম্ভাবনা কিসের বের করতে বলছে? 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা কত? 3 জনই বালিকা, তার সম্ভাবনা কত সেটা বের করব। তো 3 জনই বালিকা হওয়ার ঘটনাকে আমরা ধরে নিই A, মনে করি 3 জন শিশুই বালিকা হওয়ার ঘটনা। 3 জন শিশু বালিকা হওয়ার ঘটনাকে আমরা ধরলাম
এ, তাহলে এ যে আমাদের নমুনা বিন্দু, এর মধ্যে যে নমুনা বিন্দুগুলো থাকবে সেগুলো কি কি? তিনজনই বালিকা, তিনজনই বালিকা। কোথায় আছে তিনজন বালিকা? এই যে G1 G2 G3, এরকম কটা আছে যেখানে তিনজনই বালিকা আছে? এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। একমাত্র এই শেষের নমুনা বিন্দু, এটাতেই তিনজন বালিকা আসে, G1 G2 G3, এটা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু 1, মানে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত? 1। আমাদের এ ঘটনার সম্ভাবনা বের করতে হবে, অর্থাৎ তিনজন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা কত, এদিকে করছে। সুতরাং তিনজন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 1 আর মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 7, 1/7, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক করতে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 34 দেখো কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 34 জর্জিস পরীক্ষায় ই এর অন্তর্গত দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1/4, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 2/5 এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 1/2। আমাদের নির্ণয় করতে বলেছে এই তিনটা। ইন্টারসেকশনের সম্ভাবনা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সম্ভাবনা এবং এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলেছে। তো নাম্বার 1 আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমাদের এই ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করতে বলছে। আমাদের এই তিনটে জিনিসেরই মান দেওয়া আছে। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত? 1/2 ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ 1/4 প্লাস প্রবাবিলিটি অফ বি কত? 2/5 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত হবে? এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে যাব, 1/4 প্লাস 2/5 মাইনাস 1/2। তাহলে কি পেলাম আমরা? এখানে 20, এখানে 5, এখানে 8, এখানে 10, 20, 13, 3/20। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। নেক্সট আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো নাম্বার 2, এখানে কমপ্লিমেন্ট হচ্ছে বি তে আছে, তাই তো? বি তে আছে। আমাদের একটা ফর্মুলা আছে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই টার্মটা আমাদের বের করতে হবে। এই দুটোর মান আমাদের জানা আছে, তাই তো? সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এটা মাইনাস এটা, প্রবাবিলিটি অফ এ এর মান কত? 1/4 মাইনাস এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি কত? 3/20, তাই তো? তো 25 মাইনাস 3 মানে 2/20 মানে 1/10, 2/20 ইকুয়ালস কত? 1/10। এবার সিতে কি বলেছে? সিতে বলেছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, দুটো দিয়ে কমপ্লিমেন্ট আছে। আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো। ডি মর্গানস ল যদি আমরা অ্যাপ্লাই করি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এখানে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে ইন্টারসেকশন হয়ে যাবে, হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারসেকশন হয়ে যাবে, হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমাদের একটা ফর্মুলা আছে যে প্রবাবিলিটি অফ যে কোনো ঘটনার কমপ্লিমেন্টের ক্ষেত্রে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ওই ঘটনা, এটা আমরা জানি। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এখানে এই সম্পূর্ণটাকে যদি আমরা কোনো একটা ঘটনা হিসেবে চুজ করি, এটাই এ, তাহলে এই সম্পূর্ণ ঘটনার কমপ্লিমেন্টের সম্ভাবনা লিখতে পারি 1 মাইনাস ওই ঘটনার সম্ভাবনা। এখানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কত? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করেছে 3/20, 3/20 তাহলে কত? 17/20। এটা হচ্ছে অ্যান্সার। এটা কমপ্লিট এই কোশ্চেন। কোশ্চেন নাম্বার 35 বলা আছে যে একটি মুদ্রাকে n বার ছোড়া হয়, বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। একটি মুদ্রাকে কি n বার ছোড়া হবে? কোন মুদ্রাকে যদি দুবার ছোড়া হয়, মোট নমুনা বিন্দুর সংখ্যা 2/2, 3 বার ছোড়া হলে 2/3, 4 বার ছোড়া হলে 2/4, এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। এখানে n বার ছোড়া হয়েছে, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 2n। মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? মোট নমুনা বিন্দুর
সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাই তো, এটা হচ্ছে ফর্মুলা আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা 2 টু দি পাওয়ার n। এবার বলেছে বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা কত। তো বিজোড় সংখ্যক বার হেড পড়ার নমুনা দেশে মোট নমুনা বিন্দু কত আছে সেটা আমরা বের করব। আমরা ধরি বিজোড় সংখ্যক বার হেড পড়ার ঘটনা এ। সুতরাং তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু কতগুলো হবে সেটা জানতে হবে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু আমাদের কতগুলো হবে। এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কেন হলো আমি এখানে সাইডে বলছি, আগে দেখে নাও। এটা হচ্ছে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। আমাদের এ ঘটনার সম্ভাবনা বের করতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, মানে কত 1/2। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। এটাই আমাদের অঙ্ক এখানে কমপ্লিট। এবার এই যে এইটুকু স্টেপ, এখানে আমি এটা প্রমাণ করে দিচ্ছি কিভাবে আসলো। মোট নমুনা বিন্দুর সংখ্যা কত, 2 পাওয়ার n। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা এটা লিখতে পারি যে nc0 প্লাস nc1। ঠিক আছে, সমবায় চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলা পেয়েছো, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু nc0 প্লাস nc1 প্লাস nc2 আপ টু ncn। আর এই প্রমাণ যেটা আমি যে প্রমাণ করব সেই প্রমাণটা দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারে আসে। ঠিক আছে, বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারে এই প্রমাণ আসে। তো এই 2 কে আমরা 1 প্লাস 1 লিখতে পারি। এবার এখানে বলছে বিজোড় সংখ্যক বার, কোশ্চেনে বলছে বিজোড় সংখ্যক বার হেড। আমাদের বিজোড় স্থানীয় পদ কোনগুলো, nc0 এটা হচ্ছে বিজোড় স্থানীয়, এটা হচ্ছে বিজোড় স্থানীয়, হ্যাঁ এটা হচ্ছে বিজোড় স্থানীয়, nc2 এগুলো হচ্ছে আমাদের বিজোড় স্থানীয়, nc0 nc2 nc4 nc6 বিজোড় স্থানে আসে, কারণ এটা প্রথম স্থানে আসে, এটা কি তৃতীয় স্থানে আসে। এই বিজোড় স্থানীয় গুলোর যোগফল কত সেটা দেখবো আমরা, বিজোড় স্থানীয় গুলোর যোগফল কত সেটা নির্ণয় করব আমরা এখানে। সেটাই হচ্ছে বিজোড় সংখ্যক বার হেড পড়ার ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা। ঠিক আছে, কারণ সবগুলোর যোগফল তো 2 টু দি পাওয়ার n হয়, তাহলে বিজোড় স্থানীয় গুলোর যোগফল যেটা হবে সেটাই হচ্ছে বিজোড় সংখ্যক বার হেড পড়ার ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা। nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস প্লাস ncn। আমরা এই 1 কে যদি -1 দিয়ে রিপ্লেস করে দেই, এই 1 কে -1 দিয়ে রিপ্লেস করলে আমাদের এখানেও যেগুলো অযুগ্ম, যেমন এখানে nc1 আসে, তারপরে nc3 আসে, অযুগ্ম গুলো nc1 nc3 nc5 সেগুলো আমাদের মাইনাস দিয়ে রিপ্লেস হবে। তো nc0ই থাকবে, মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস nc3। অযুগ্ম গুলো আমাদের মাইনাস দিয়ে রিপ্লেস কেন হচ্ছে, কারণ a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে nc0 a পাওয়ার n b পাওয়ার n মাইনাস 0 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। ঠিক আছে, তো বি এর আগে যদি মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস বি বসাতে হবে, মাইনাস বি এর পাওয়ার 1 মাইনাস চলে আসবে, মানে সেকেন্ড পদে মাইনাস চলে আসলো, তাই তো। থার্ড পদের ক্ষেত্রে বি এর পাওয়ার 2, মানে বি এর পাওয়ারে যেগুলো অযুগ্ম সংখ্যা আছে সেই পদগুলোতে মাইনাস আসবে। তো বি এর পাওয়ারে অযুগ্ম সংখ্যা আমাদের এখানে মানে এই পদে থাকবে, তারপরে যেখানে nc3 আছে সেখানে থাকবে, nc5 আছে সেখানে থাকবে বি মানে এখানে -1। ঠিক আছে, বি এর পাওয়ারে যেখানে অযুগ্ম সংখ্যা তার আগে মাইনাস চলে আসবে, প্লাস . এবার শেষের পদ আমরা জানি না যুগ্ম সংখ্যক না অযুগ্ম সংখ্যক, তাই -1 হোল পাওয়ার n ইন্টু ncn। n যুগ্ম কি অযুগ্ম সেটা আমরা জানি না, তাই -1 হোল পাওয়ার n ncn। এটা গেল, এটা তো 0ই হয়ে গেল, 0 ইকুয়ালস টু nc0 মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস nc3 প্লাস . চলছেই, সবগুলো চলছে। এবার প্লাস গুলোকে একদিকে নিই, মাইনাস গুলোকে একদিকে নিই।
মাইনাস গুলোকে বাদিকে নিয়ে আসি, NC1 প্লাস হয়ে যাবে, মাইনাসটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, NC3 এটাও প্লাস হয়ে যাবে, এরপরে NC5 এর আগে মাইনাস আছে, NC5 লিখলাম। তো ডট 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 চলছেই, সব যাদের আগে মাইনাস আসে তাদের সবগুলোকে বাদিকে দিলাম, আর ডান দিকে হচ্ছে আমাদের NC0 যাদের আগে প্লাস আছে, NC0 প্লাস NC2 প্লাস NC4 সবগুলো লিখলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যুগ্ম স্থানীয় মানে বিজোড় স্থানীয় আর কি, NC0 NC2 NC4 এগুলো ছিল আমাদের বিজোড় স্থানীয়, যে NC0 NC2 NC4 তারপরে এগুলো সবগুলো বিজোড় স্থানীয়, আর NC1 NC3 এগুলো জোড় স্থানীয়, মানে জোড় স্থানে আসে, আর এগুলো হচ্ছে বিজোড় স্থানে আসে, এগুলো হচ্ছে জোড় স্থানে আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিজোড় স্থানীয় গুলোর যোগফল আর জোড় স্থানীয় গুলোর যোগফল কত সমান, তাই তো? বিজোড় স্থানীয় গুলোর যোগফল আর জোড় স্থানীয় গুলোর যোগফল কত সমান, আর এগুলোর মোট যোগফল কত 2 পাওয়ার n। তাহলে প্রত্যেকটার যোগফল কত হবে 2 পাওয়ার n এর অর্ধেক হবে, তাই তো? বিজোড় স্থানীয় গুলোর যোগফল এবং জোড় স্থানীয় গুলোর যোগফল হচ্ছে সমান। আবার এই বিজোড় স্থানীয় এবং জোড় স্থানীয় এদের মোট যোগফল 2 টু দি পাওয়ার n। তাহলে শুধু বিজোড় স্থানীয় এবং শুধু জোড় স্থানীয় গুলোর মোট যোগফল কত হবে 2 টু দি পাওয়ার n এর অর্ধেক হবে, তাই তো? 2 টু দি পাওয়ার n এর অর্ধেক, তাহলে 2 টু দি পাওয়ার n-1 হয়ে গেল এখানে। অর্থাৎ বিজোড় স্থানীয় গুলোর আমরা যোগফল পেলাম কত 2 টু দি পাওয়ার n-1। তাই আমরা বলবো যে বিজোড় সংখ্যক বার হেড করার ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তো এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এটা এই অঙ্কতে প্রমাণ করার দরকার নেই, এইটুকু করে দিলেই হয়ে যাবে। এর পরের অঙ্কগুলো তোমরা এর পরের ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।